লাগামহীন ভোগ্যপণ্যের বাজার। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে কেজিতে ৮ টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি। বাড়ছে তেল পেঁয়াজের দামও। টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইন। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে এবার প্লট দুর্নীতির মামলা দুদকের। উত্তরায় ভাইয়ের নামে বরাদ্দ দেখিয়ে ৭ কোটি টাকা অবৈধ অর্জন। শাহেদের সঙ্গে মহব্বত কি করে হয়েছিল? স্বাস্থ্যের সাবেক ডিজিকে বিচারকের প্রশ্ন। করোনা রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণের পর জামিন। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ। মিলেছে জি.কে. শামীম ও মুসা বিন শমশেরের সঙ্গে গোপন লেনদেনের তথ্য। রাজধানী গুলশান থেকে গ্রেফতার ৫। অস্থির দেশের ভোগ্যপণ্যের বাজার। সরকার দাম বেঁধে দিলেও তা মানা হচ্ছে না। চিনির খুচরা মূল্য কেজি প্রতি ৭৪ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ৮২ টাকা। আর তেলের দাম প্রতিদিনই কেজিতে প্রায় ১ টাকা করে বাড়ছে। লাগাম ধরা যাচ্ছে না পেঁয়াজ, আদা ও রসুনেরও। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়েছে আর দেশে মিল থেকে সরবরাহ বন্ধ। এই দুই অজুহাত ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর তাই যে কোনো পণ্যের দামের ক্ষেত্রে রপ্তানিকারক দেশের পরিবেশ পরিস্থিতির পাশাপাশি বুকিং ডেটের উপর ভরসা করতে হয় এই দেশের ভোক্তাদের। কয়েক মাস ধরেই তেলের বাজারে যে ঊর্ধ্বগতি এখনও তা অব্যাহত রয়েছে। আর এক্ষেত্রে প্রধান অজুহাত আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়া। মিলের সামনে তেলের গাড়ি পাঠিয়ে ডেলিভারি পেতে ৬ থেকে ১২ দিন পর্যন্ত সময় লাগছে, যে কারণে পাইকারি পর্যায়ের প্রতিদিনে তেলের দাম কেজিতে বাড়ছে ১ থেকে ২ টাকা। গত সপ্তাহে বিক্রি করছিলাম সুপার আমরা ১৩৬ টাকা, এখন বিক্রি করতেছি ১৪০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেল নাই, তেলের এখানে বুকিং বেশি। ভোজ্য তেলের মতো চিনির বাজারও স্থিরতা ফিরছে না। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে। সরকার খোলা চিনি প্রতি কেজি ৭৪ এবং প্যাকেটজাত ৭৫ টাকায় বিক্রি করতে বলল। খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ৮২ এবং ৮৬ টাকা দরে। এছাড়া বর্তমানে মাত্র ২টি মিল থেকেই চিনি বাজারে আসছে। বাকি মিলগুলো রহস্যজনকভাবে চিনির উৎপাদন বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। সিটি মিল আর মেঘনা মিল ছাড়া অন্যান্য মিলের মধ্যে চিনি নাই, চিনির সরবরাহটা কম। গত ২ সপ্তাহ আগেই সাধারণ মশলা হিসেবে পরিচিত আদা, রসুন এবং পেঁয়াজের দাম ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু ভারতে বন্যার অজুহাতে পেঁয়াজ এবং চীনের সংকটের অজুহাতে আদা ও রসুনের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫২ টাকা, আদা ১১০ টাকা এবং রসুন ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়াতে অতিবৃষ্টি, আপনার যে বন্যা, এরপর হচ্ছে দুর্গাপূজার বন্ধ, এসব কারণে আপনার ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। চাইনা আদা হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা আর চাইনা রসুন হচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা। এদিকে কয়েক সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে ডালের দাম বৃদ্ধিতে কিছুটা নিয়ন্ত্রণ ফিরছে। এই সপ্তাহে মসুর ৮৪ টাকা, মটর ৪০, ছোলা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যে মসুর ডাল আপনার গত সপ্তাহে ৮৪ টাকা ছিল, সপ্তাহে ৮৪ টাকা আছে বিদেশিটা, আর দেশিটা আপনার প্রকারভেদে ৯০ থেকে আপনার ১০২ টাকা পর্যন্ত আছে। মনিটরিং বাড়িয়ে যাতে করে ব্যবসায়ীরা যথা নিয়ম অনুসরণ করে মূল্য তালিকা একটা টানাতে হবে, যাতে ভোক্তা সাধারণ বোঝে যে কোন খোলা পণ্যটির দাম কত। আমরা কিন্তু সেই বিষয়টি তদারকি করছি। ভারত, মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ, আদা, রসুন, ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ভোজ্য তেল এবং চিনি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নিত্যপণ্যের বাড়তি খরচ সামাল দিতে দীর্ঘ লাইন টিসিবি ট্রাকের সামনে। পণ্য সরবরাহ বাড়ানোর দাবি নাভিশ্বাস ওঠা ভোক্তাদের। এদিকে চাহিদা বেশি থাকায় চলতি মাসে বাড়ানো হয়েছে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রির পরিসর। বেশি সংখ্যক ভোক্তার হাতে পণ্য দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এই দৃশ্য প্রতিদিনের। টিসিবির পণ্য নিয়ে ট্রাক আসতেই ভিড় জমে যায় ভোক্তাদের, কারণ পরিষ্কার বাজার দরের চেয়ে বেশ কম দামে মেলে ডাল, তেল, পেঁয়াজ ও চিনি। বাজারে যে দাম, এটা আমাদের নাগালের বাইরে। সব আমাদের অনেক উপকার আসে, সরকার যদি আরো দিত এরকম, যাতে এটা সবসময় সরকার চালাইতে পারে, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। টিসিবির ট্রাকে বাজার দরের চেয়ে ৪৫ থেকে ৫০ টাকা কমে ভোক্তারা পাচ্ছেন ১ লিটার বোতলজাত সয়াবিন তেল। প্রতি কেজি ডালে ৪০ আর চিনি ও পেঁয়াজের সাশ্রয় হয় ৩০ টাকা করে। তাই বাড়তি চাহিদার কারণে এই বিক্রি কার্যক্রমে প্রায়ই দেখা যায় বিশৃঙ্খলা। দিন শেষে অনেককে ফিরতে হয় খালি হাতে। সিরিয়াল ছাড়া ঢুকেন না, আপনি একটু সাইডে দাঁড়ান, এই কথা বলছি বিদায় মনে করেন যে উনি খিটব্যাগ
গেছে। এখানে গাড়ি যখন আছে তখন আমার সামনে ছিল 5 জন, এখনো 5 জনের উপর আছে। দেখেন লাইন ধরছে, লাইনের পরে আবার মানুষ দাঁড়াইবো কেন? লোকজনের চাহিদার তুলনায় আমাদের মালের পরিমাণ কম। নিম্ন আয়ের মানুষকে বাজার সুবিধা দিতে বছর জুড়ে ওপেন টেন্ডারের মাধ্যমে পণ্য সংগ্রহ করে টিসিবি। এরপর বড় অঙ্কের ভর্তুকি দিয়ে ভ্রাম্যমাণ ট্রাকে দেশ জুড়ে বিক্রি করে সংস্থাটি। টিসিবি বলছে চলতি মাসের এই বিক্রি কার্যক্রম চালাতে প্রতি লিটার তেলে 40 থেকে 42 টাকা, প্রতি কেজি চিনিতে 15 থেকে 18 টাকা, পেঁয়াজে 10 থেকে 12 টাকা ও মসুর ডালে 20 থেকে 22 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তারপরও সীমিত পণ্য বেশি ভোক্তার হাতে পৌঁছে দিতে তৎপর সংস্থাটি। বাজারের থেকে যাদের কিনে খেতে কষ্ট তারা যেন সাশ্রয়ী মূল্যে পণ্যটা পায়, সেই লক্ষ্যে টিসিবি পণ্য বাজারজাত করে। এই ক্ষেত্রে টিসিবি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল টেন্ডারের মাধ্যমে যে কোনো পণ্য ক্রয় করলেও যে মূল্যই পড়ুক না কেন, এই মূল্যের সাথে সরকারিভাবে একটা ভর্তুকি ছাড় দিয়ে তারপরে পণ্যটা বিক্রি করা হয়। টার্কি থেকে আরও বেশ কিছু পেঁয়াজ ইতিমধ্যেই বন্দরে চলে আসছে, 1-2 দিনের মধ্যে সেটা খালাস হবে। সেটা হলে সারা দেশের বাজারে আরও বেশি পরিমাণে পেঁয়াজ সরবরাহ করব। সারা দেশে 400 থেকে 450 ট্রাকে চলা চলতি মাসের এই বিক্রি কার্যক্রম চলবে 28 তারিখ পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ নেয় এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির এক মামলায় রায় ঘোষণার 2 সপ্তাহ আগে এই মামলা করল সংস্থাটি। দুদক বলছে অনিয়মের মাধ্যমে 7 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন সিনহা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কাছ থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজুকের পূর্বাচল প্রকল্পে আরও 3 কাঠার একটি প্লটের আবেদন করান এসকে সিনহা। প্রভাব খাটিয়ে 3 কাঠার প্লটটিকে উন্নীত করান 5 কাঠায়। এসকে সিনহার ক্ষমতার অপব্যবহার এখানেই শেষ নয়। ভাইয়ের নামে পূর্বাচলে পাওয়া প্লটটি স্থানান্তর করে উত্তরা 4 নম্বর সেক্টরে অনুমোদন করান তিনি। নিজেই পরিশোধ করেন প্লটের যাবতীয় অর্থ, মোট 75 লাখ টাকা। পরে নির্মাণ করেন 9 তলা ভবন। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার এবং 9 তলা ভবন তৈরি করে 7 কোটি 14 লাখ টাকা বেনামে অর্জন করেছেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। সে কারণেই তার বিরুদ্ধে বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সব মিলিয়ে 7 কোটি 14 লক্ষ 5,865 টাকা এই সম্পদ জনাব সুরেন্দ্র কুমার সিনহা অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজ ভাই এবং নিজের আত্মীয়দের নামে বেনামে অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নাই। তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং উক্ত সম্পদ অর্জনের ক্ষেত্রে অবৈধ পন্থায় অর্জিত অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে। দুদকের কাছে জানতে চাওয়া হয় রাজুকের কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত ছিল কিনা। দেখা যাক, যদি ক্ষমতার অপব্যবহার বা অত্যাধিক ব্যবহার, মাত্রাতিরিক্ত চাপ, এগুলোও তো থাকতে পারে। সবকিছু মিলিয়েই দেখবে দুদক। এদিকে মিথ্যা তথ্য দিয়ে এসকে সিনহার বিরুদ্ধে অন্য একটি মামলা করার অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আলোচিত চরিত্র শাহেদের সঙ্গে মহব্বত কি করে হয়েছিল? করোনা রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে গেলে তাকে এমন প্রশ্ন করেন বিচারক। উত্তরে আজাদ বলেছেন, চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেনই না, জানতেনও না যে শাহেদ একজন প্রতারক। পরে অসুস্থতা বিবেচনায় সাবেক ডিজিকে জামিন দেন আদালত। দুদক বলছে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য উপাত্ত রয়েছে। রিজেন্ট কাণ্ডের শুরু থেকেই নাম আসে সে সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের। মামলায় তার নাম বাদ দেয়া হলেও তদন্তে তথ্যপত্র মেলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলাতেই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। তাকে পেয়ে বিচারক জানতে চান রিজেন্টের শাহেদের সাথে তার এত মহব্বত কিভাবে হয়েছিল। নিজেকে নির্দোষ দাবি করে আদালতে সাবেক ডিজি বলেছেন, রিজেন্টের শাহেদের সাথে চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেন না। শাহেদ যে প্রতারক এটিও জানতেন না তিনি। উনি নিজে স্বীকারও করেছেন যে হ্যাঁ, শাহেদ একজন প্রতারক
এই প্রতারকটা উনি আগে জানতে পারেননি। এই কথাটাই বলেছেন যে শাহেদের সাথে উনি প্রথম দেখা হয়েছিল যেদিন এটা সই হয়, স্বাক্ষর যেদিন হয় সেই দিনই প্রথম দেখা হয়, এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, আরও বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেইখানে। এর আগে শুনানি হয় তার জামিন আবেদনের। অসুস্থতার কথা বলে আদালতে জামিন চান তার আইনজীবীরা, মঞ্জুর করেন আদালত। দুদক বলছে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণের তথ্যপাত্র রয়েছে। মোট আসামি ৬ জন, ৬ জনের মধ্যে আজকে ওনাকে দিয়ে ৫ জন আসামি জামিনপ্রাপ্ত হয়েছেন। এভিডেন্স কালেক্ট করেছি, আমরা মামলা নিশ্চয়ই প্রমাণ করতে সমর্থ হব। ৩,৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষার কথা বলে ৩,৫০০ টাকা হিসেবে মোট ১,৩৭,৮৬,৫০০ টাকা আত্মসাৎ এবং ১,৯৬,৯৬,০০,০০০ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে ২০২০ সালের সেপ্টেম্বরে শাহেদ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে এই মামলায় আসামি করা হয় সাবেক ডিজিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে রিজেন্ট হাসপাতালে দুর্নীতির খবর বের হয়ে আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের তৎকালীন ডিজি আবুল কালাম আজাদের নামও বেরিয়ে আসে। দুদকের জিজ্ঞাসাবাদে গত বছর নিজেকে সৎ বলে দাবি করেন তিনি। যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল এবং মেধাবী কর্মকর্তা। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ নিয়ে বারবার প্রশ্ন উত্তর এড়িয়ে গেলেও দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছরের 13ই আগস্ট নিজেকে সৎ দাবি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযানের সিলগালা করার পর প্রশ্ন ওঠে, লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর কি করে হলো? তারপর সামনে আসে তড়িঘড়ি করে চুক্তি অনুষ্ঠান আয়োজনের ছবি, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক সহ স্বাস্থ্য খাতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। এই দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন। দুদকের মামলায় প্রথমে বাদ দেওয়া হয় আবুল কালাম আজাদের নাম, কিন্তু শেষ পর্যন্ত গত ২০ সেপ্টেম্বর ৩,৩৪,০০,০০০ টাকা আত্মসাতের মামলায় শাহেদের সাথে চার্জশিটে নাম ওঠে আবুল কালাম আজাদের। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত বছরের ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র্যাব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। একটি সংসদীয় আসন ও স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় গণভবনে এই বৈঠক শুরু হয়। আর এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে মেরিনা জাহান কবিতাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। এছাড়াও সভায় 10 পৌরসভা এবং বেশ কিছু উপজেলায় নৌকা মার্কার প্রার্থী চূড়ান্ত করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সহ 2টি মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা। নির্বাচন কমিশন গঠনে আইন করার সময় নেই, আর সে কারণে সার্চ কমিটির মাধ্যমেই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। আজকে নতুন করে অন্য কোনো কথা বলাটা আমার মনে হয় যে সেটার কোনো অবকাশ নাই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। সিসিটিভির 71টি ছবি বিশ্লেষণ করে রাজধানীর কারওয়ান বাজারে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটিও। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় ছিনতাইকারী দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
মঙ্গলবার রাত 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক ক্যাশিয়ার সামনে দিয়ে সাইকেলে যাওয়ার সময় কেশব রায়ের উপর হামলে পড়ে 3 ছিনতাইকারী। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় ঘটনার পরপরই ছিনতাইকারীরা কেশবের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সিসিটিভির 71টি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, নোয়াখালীর সোনাইমুড়ি থেকে গ্রেপ্তার করা হয় ছিনতাইকারী চক্রের মূল হোতা মামুনকে। এছাড়া রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। তো এই গ্রুপকে আমরা শনাক্ত করেছি এবং এখান থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা ওই ধারালো ছুরি যেটা দিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটাকে আমরা উদ্ধার করেছি। রাজধানীর কারওয়ান বাজারের ছিনতাইকারীরা সক্রিয় উল্লেখ করে পুলিশ জানায় তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আমরা আটক করেছি তাদের বয়স 17, 18 বা 20 বছরের মধ্যে। তো এই বয়সের ছেলেরা যে সাধারণত ওই মোবাইল টানার কাজে যুক্ত থাকে। এই এলাকার কারওয়ান বাজার এলাকার এরকম 2-3টে গ্রুপের আমরা অস্তিত্ব পেয়েছি। নিহত কেশব রায় পাপন সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি একটি কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই মোবাইল টানার কাজে যুক্ত থাকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞপ্তি দেখে কিনতে এসে বাইক ছিনতাই করে নিয়ে যায় কথিত ক্রেতা। রাজধানীর রামপুরা, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় অভিযান চালিয়ে এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সুজুকি জিক্সার এই বাইকটির মালিক মেহেদি হাসান নামের এক যুবক কষ্টের টাকায় কেনা নিজের মোটরসাইকেলটি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেন সামাজিক মাধ্যমে। বিজ্ঞপ্তি দেখে বাইকটি কিনতে গ্রাহকও আসেন, কিন্তু আদতে তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য। চকবাজারে বাইকটি কিনতে এসে নিয়ে যায় টেস্ট ড্রাইভিংয়ে, এরপর আর ফিরে আসার নাম নেই। মেহেদি গত 4 অক্টোবর এই ঘটনায় মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে পুলিশ। রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয় চক্রের 5 সদস্যকে। কোনো কিছু কেনা বেচা হইতে গেলে তো দেখাটা স্বাভাবিক, ক্রেতার দেখাশোনা। তো সেই কথা মতো নবকুমার ইনস্টিটিউট মাঠে এই মোটরসাইকেলটা নিয়ে আসে বাদী। এই চোর তখন দেখার নাম করে এই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় বাইকটি চুরির পর চক্রের প্রধান হোতা শাওন এটি বিক্রি করে দেন আসাদ এবং রিপন নামের 2 জন ব্যক্তির কাছে। তাদের কাছ থেকে মিল্লাত নামের এক ব্যক্তির হাত হয়ে বাইকটি চলে আসে নাজমুলের কাছে। আসাদ এবং রিপন এরা 2 জন আবার কিনে আরেক চোরাই মোটরসাইকেল ক্রয় করার সিদ্ধহস্ত মিল্লাতের কাছে হস্তান্তর করে। সে আবার নাজমুল নামে আরেকজনের কাছে হস্তান্তর করে এবং সেই নাজমুলের কাছে আবার কিছু এই মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র তারা তৈরি করেছে। মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতারকৃত অন্যদের সম্পৃক্ততা পায়। তবে এর আগেই বাইকটি কয়েক হাত ঘুরে নরসিংদী চলে যায়। পরে নরসিংদী থেকে এটি উদ্ধার করা হয়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ক্লিন ফিট বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার এক চুলও সরবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশের গণমাধ্যম নীতিমালার মধ্যে আনার ব্যাপারে সরকার সচেষ্ট আছে বলেও জানান মন্ত্রী। যে সমস্ত জায়গা থেকে এটা নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা এক চুলও সরব না। আর আপনারা জানেন যে সার্বিকভাবে গণমাধ্যমের ক্ষেত্রে একটি শৃঙ্খলা আনার জন্য সম্প্রচার মাধ্যমে এবং একই সাথে প্রিন্ট মাধ্যমে 2 জায়গাতেই শৃঙ্খলা আনার জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছি। অনলাইন মাধ্যমে শৃঙ্খলা আনার জন্য উদ্যোগ নিয়েছি। তো সেই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছে। দেশে মাদকের বিস্তার রোধে সবার আগে জরুরি এর চাহিদা কমানো। আর তাই মাদকাসক্তদের সর্বনাশা জগৎ থেকে ফেরাতে বিকল্প নেই আধুনিক ও পরিকল্পিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জে চালু হওয়া মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সরকারের কঠোর অবস্থান, তবুও দেশে কমছে না মাদকের বিস্তার। প্রতিদিনই কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন। আবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আইস, এলএসডি সহ আরও অনেক ভয়ানক মাদকের নাম।
মাদক সেবীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় এখন সামনে এসেছে সর্বনাশা মরণ নেশার চাহিদা রুখে দেওয়ার। তারই অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চালু হলো ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চালু হওয়া 60 শয্যার এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশে সর্বাধুনিক সব সুবিধা নিয়ে। থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকও। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো প্রতিষ্ঠানটির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্ত মানে অপরাধী নয়, পরিবার ও স্বজনদের সহচার্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তারা। কি গরিব কি ধনী, এই মাদকে যারা আসক্ত হয় তাদের পরিবারে যে কি দুর্দশা হয় সেটি আমার দেখার দুর্ভাগ্য হয়েছে অনেকবার, একবার না। একটি ব্যক্তি যখন মাদক আসক্ত হয়ে যায় তখন সে নিজেকে ধ্বংস করে, তার পরিবারকে ধ্বংস করে, তার সমাজকে ধ্বংস করে। আমাদের পুলিশ, আমাদের কোস্টগার্ড, আমাদের বিজিবি সব জায়গায় কাজ করছে সাপ্লাই হ্রাস করার জন্য, সব জায়গায় কাজ করছে ডিমান্ড হ্রাস করার জন্য। দেশে অন্তত 80 লাখ মাদকাসক্ত থাকলেও সে তুলনায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সংখ্যা অপ্রতুল জানিয়ে জেলা পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দেন বক্তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বেকার ও নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে স্বল্প সুদে জামানতবিহীন ঋণ দেওয়ার টোপ ফেলে চলছিল প্রতারণা। নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন করলেই 3 থেকে 7 দিনের জন্য ঋণ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষকে জিম্মি করত একটি চক্র। আর এর কলকাঠি নাড়া হতো চীন থেকে। অ্যাপস ভিত্তিক সুদের 5 কারবারিকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছেন, কেউ ঋণের জালে আটকালে গুনতে হয় চড়া সুদ। টাকালা, র্যাপিড ক্যাশ, ক্যাশম্যান এমন সব বাহারি নামের অ্যাপসের ছড়াছড়ি নেট দুনিয়ায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করলেই মিলবে জামানতবিহীন ঋণ সুবিধা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সুদের ব্যবসা শুরু করেছে এক শ্রেণীর প্রতারক। অ্যাপস ভিত্তিক 5 জন সুদের কারবারিকে গ্রেফতারের পর প্রতারণার নতুন দিক উন্মোচিত হয়েছে পুলিশের কাছে। কিছু চাইনিজ নাগরিক বাংলাদেশি দোসরদের সহায়তায় এই অ্যাপসের মাধ্যমে অল্প সুদে ঋণ দেওয়ার নামে অবৈধ উপায়ে গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি মাত্রাতিরিক্ত সুদ আদায় করছিল। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, অ্যাপসগুলো চীন থেকে পরিচালিত হয়, সার্ভারও সেখানেই। গ্রাহকদের সাথে প্রতারণা এবং মাত্রা অতিরিক্ত সুদ আদায় করে এবং অনাদায়ে ভয়ভীতি প্রদর্শন করে। কেভিন চেং, সে চাইনিজ নাগরিক, এমডি ইমানুয়েল এডওয়ার্ড গোমেজ, সে বাংলাদেশি পার্টনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অ্যাপসগুলোর চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক আকৃষ্ট করে প্রতারকরা। টার্গেট বেকার ও নিম্ন আয়ের মানুষ। 3000 টাকার জন্য আবেদন করলে প্রসেসিং ফি বাবদ কেটে রাখা হয় 810 টাকা। বাকি 2190 টাকা 7 দিনের মধ্যে ফেরত দিতে হয়। তবে গুনতে হয় আরও 828 টাকা, অর্থাৎ 3000 টাকায় সুদ 1638 টাকা। পরবর্তী টাকাগুলি কোথায় যায় সেই বিষয়গুলি, মানি লন্ডারিং হয় কিনা সেই বিষয়গুলি দেখতে হবে। এইখানে টাকাগুলি যখনই এই যারা সুদ নেয়, যারা স্বল্প আয়ের লোকরা সুদ নেয়, তারা কিন্তু টাকাগুলি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট দেয়। এরকম আরও বেশ কয়েকটি অ্যাপস ভিত্তিক ডিজিটাল কাবুলিওয়ালাদের সন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে স্টার ল্যাবরেটরিজ নামের কোম্পানিতে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন বলছে, ক্যালসিয়াম থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীর বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ নকল করে আসছিল ওই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের মালিকসহ 2 জনকে আটক করেছে পুলিশ। প্রলিফা নামের স্নায়ু দুর্বলতা সহ শারীরিক নানা সমস্যায় এই ওষুধটি ইটালির মূল ব্র্যান্ডের আদলে বানানোর কথা বলা হলেও মানা হয়নি সঠিক পদ্ধতি। স্টার প্রলিফা নামে অনুমোদন থাকলেও শুধু প্রলিফা নাম দিয়েই রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে দেদারসে বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়া জীবন নামের এই ক্যালসিয়াম জাতীয় ওষুধটির অনুমোদন আছে 250 mg'র, অবলীলায় তা 500 mg'তে রূপান্তর করে তৈরি করছে স্টার ল্যাবরেটরিজ। এছাড়া অনুমোদন নেই এমন ওষুধও তৈরি করছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ওষুধ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। অনুমোদন নেই, আবার প্রোডাকশনের আপনার যে ক্যাপাবিলিটি সেটাও নেই তারা বলছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? ক্যাপাবিলিটি না থাকলে তো পারমিশন পাইতাম না। আমি পারমিশন পাইছি। আমাদের ওই যে জিরো সাইজ হওয়াতে একটু ভুল হয়েছে। আমাদের প্যাকিংয়ের জিনিসগুলো ঠিক করতে হবে।
সেগুলো নকল করেছেন, এগুলো নকল করি না, ওটা আমরা হয়তো বেশি কম লিখছি, ঠিক করতে হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে এমন ওষুধ সেবনে কিডনি জটিলতা সহ লিভারে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। এক ধরনের পারমিশন নিয়েছে কিন্তু বানাচ্ছে আরেক ধরনের, মার্কেটিংয়ের সুবিধার্থে তাদের নিজেদের মতো করে ওষুধ বানাচ্ছে এবং জনগণকে প্রতারিত করার উদ্দেশ্যে বেশি দাম দিয়ে তারা ওষুধ বানাচ্ছে। কিছু কিছু ওষুধ আমরা জব্দ করি, কিছু আছে অননুমোদিত, তাদের দেখা যাচ্ছে যে 500 মিলিগ্রাম অনুমোদন আছে কিন্তু 300 মিলিগ্রাম অনুমোদন আছে, তারা 500 মিলিগ্রাম বানাচ্ছে। লোকজন তো ইকোনমিক্যালি অনেক লস হচ্ছে, যারা লিভার সিস্টে আক্রান্ত হচ্ছে তারা এই ওষুধ খেয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, তাদের ওষুধ তো ভালো হচ্ছে না, তারা আরও বেশি কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত সচিব পরিচয়ে সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন আর সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ। এমনকি ব্যবসায়ী জিকে শামীম ও ধনকুবের মুসা বিন শমশেরের সঙ্গে চক্রের গোপন ব্যাংক লেনদেনের তথ্যও পেয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী গুলশানে প্রতারক চক্রের অফিসে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ গ্রেফতার করা হয় 5 জনকে। পরিচয় দেন অতিরিক্ত সচিব। ব্যাংক থেকে বড় অঙ্কের লোন পাস করিয়ে দিতে পারেন তিনি, এমনকি শত কোটি টাকার সরকারি প্রকল্পের কাজও পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন এই অতিরিক্ত সচিব। গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর সহযোগিতায় গুলশানের জব্বার টাওয়ারে অভিযান চালায়। গ্রেফতার করা হয় মূল হোতা সহ 5 জনকে। পুলিশ জানায়, স্কুলের গণ্ডি না পেরোনো আব্দুল কাদের মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া বেসরকারি বিভিন্ন ব্যাংকে তার নামে অস্বাভাবিক লেনদেনের সত্যতা পেয়েছেন তারা। এডিশনাল সেক্রেটারি নাম ধারণ করে সে বলে যে আমার সাথে অনেক সচিব এই কনসোর্টিয়ামে আছে। সে বলে তার কনসোর্টিয়ামে 30 জন সচিব আছে, 30 জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার আছে। আমার স্যারের সাথে দেখা গেলে 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসোর্টিয়াম করতে, সেখান থেকে তাকে 10 লাখ। যদি 10 লাখ টাকা দিতে নাও পারে অন্তত 2 লাখ টাকা, এই তার হলো ব্যবসা। তার কাউকে কাজ পাইয়ে দিছে বা 250 কোটি টাকার যে কাজ আছে এই পর্যন্ত। ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা বিতর্কিত ব্যবসায়ী জিকে শামীমের বিভিন্ন মামলার আইন সহায়তাকারী হিসেবে কাজ করেছেন আব্দুল কাদের। এমনকি ধনকুবের মুসা বিন শমশেরের সঙ্গেও ব্যাংক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টবি দেখলাম এবং সেখানে অনেক ছবি দেখলাম। সবকিছু মিলে আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমরা তদন্তের সাথে নিয়ে আসবো। জিকে শামীমেরও ব্যবসায়ী, সেও অ্যাডভাইজার। আর প্রিন্স মুসা বিন শমশের এবং তার ওয়াইফের সাথে তার একটা যে ব্যবসায়ী লেনদেন আছে সেটা আমরা কিছুটা পেয়েছি। এই প্রতারক চক্রের সঙ্গে রাঘব বোয়ালদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে এই চক্রের বাকি সদস্যদেরও খুঁজে বের করা হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইজি বাইক চালক শাহাবুদ্দিন শেখ হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, জুয়ার টাকা জোগাড় করতেই এ খুনের ঘটনা ঘটে। ব্যবসা করার টাকা জুয়া খেলে শেষ করার পর দেনা পরিশোধে ছিনতাইয়ের পথ বেছে নেয় মুন্সিগঞ্জের রাকিব। 2020 সালের 27 মে পরিকল্পনা মাফিক রাকিব ও তার দুঃসম্পর্কের মামা ইলিয়াস এক ইজি বাইক চালককে টার্গেট করে নির্জনে নিয়ে যায়। পরে চালককে গলায় গামছা পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ইজি বাইক ছিনতাই করে। দীর্ঘ প্রায় 1.5 বছর কখনো রাজমিস্ত্রি, কখনো ট্রাক হেলপার সেজে বিভিন্ন স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়ায় মূল পরিকল্পনাকারী রাকিব। অপর আসামির দেয়া স্বীকারোক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে গাজীপুরের কোনাবাড়িতে র্যাবের জালে ধরা পড়ে সে। ইজি বাইক ও ধারালো অস্ত্র জব্দ করা হয়। ইলিয়াস শেখ এবং রাকিব মিলে পরিকল্পনা করে তারা একটি ইজি বাইক ছিনতাই করবে এবং ইজি বাইক বিক্রি করে তারা এই অর্থ উদ্ধার করবে। শাহাবুদ্দিন শেখের গলায় গামছা দিয়ে ফাঁস দেয় এবং দুদিক থেকে টেনে ধরে তাকে হত্যা করে এবং তারপর তারা তালশ্বাস কাটার ধারালো দা দিয়ে গলা কেটে হত্যাকাণ্ড নিশ্চিত করে। জুয়া খেলে সে যখন সর্বশান্ত হয়েছে, একসাথে লোন করেছে, তার মাথায় তখন আসলো যে আমি লোনের টাকাটা কীভাবে শোধ করব। হুইমজিক্যালি তারা এই ঘটনাটা ঘটিয়ে ফেলে। হত্যাকাণ্ডের পর রাকিব স্ত্রীসহ গাজীপুরের শালবনের দুর্গম এলাকায় নিজের আবাস গড়ে তুলেছিল। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার 5 জনকে নিজেদের কর্মী দাবি করে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এই সুযোগে অন্য ছোট যানবাহনের বিরুদ্ধে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া হাতিয়ে নেওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে শ্রমিকদের দাবি, পুলিশি চাঁদাবাজি ও মামলার প্রতিবাদে এই ধর্মঘট। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
পরিবহন সংকটে মানুষের ভোগান্তির এমন জটলা নগরীর প্রবেশমুখ শাহ আমানত সেতু চত্বর এলাকার। বৃহস্পতিবার সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে যানবাহন না পেয়ে বিপাকে পড়েন কলেজ শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ে বহুগুণে। গাড়ি নাই, টেম্পো স্ট্রাইক বলতে, এগুলো লোকাল যেগুলো যাইতো এখান থেকে এগুলো বলতে স্ট্রাইক। এখানে গাড়ি নেই, যেতে পারছি না কলেজে। লাস্ট ডেট কেমনে জমা দিব কি জানি, এখন তো গাড়িও চলতেছে না। পরিবহনের অভাবে সিএনজি, রিকশা, ট্রাক ও বাসে ঠাসাঠাসি করে গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের। এই সুযোগ কাজে লাগিয়ে ৩-৪ গুণ বেশি ভাড়া আদায়ের দাবি যাত্রীদের। রিকশা বা অধিক ভাড়া নিয়ে এখন গন্তব্যস্থলে যাইতে হইতেছে, মানুষের হয়রানি সৃষ্টি হইতেছে। 10 টাকার ভাড়া আছে 30 টাকা, আমাদের মতো স্টুডেন্টরা কি 10 টাকা ভাড়া 30 টাকা দিতে পারবো? বুধবার দুপুরে নগরী অলঙ্কার মোড় থেকে পেশাদার 5 পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নগরীতে পরিবহন চলাচল বন্ধ করে পরিবহন শ্রমিকরা। তবে ভিন্ন কথা বলছেন শ্রমিকরা। তাদের দাবি, চাঁদাবাজি ও মামলার প্রতিবাদে এই ধর্মঘট। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সবকিছু আমাদের কমপ্লিট আছে, ডকুমেন্ট, লাইসেন্স সব আছে, তারপরে আমাদেরকে মামলা দিতেছে। মামলা আগে ছিল 250 টাকা, এখন হচ্ছে 2,500 টাকা। এটা মামলা থাকার অবস্থা, এটা মামলা দিচ্ছে। চট্টগ্রাম নগরীর অন্তত 30টির বেশি রোডে 3000-এর বেশি 3 চাকার রিম্যাক্সিমা, টমটম, হিউম্যান হলার চলাচল বন্ধ রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হলো বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই নতুন রুটে বিমান চলাচল শুরু হলো, আর এতে খুশি যাত্রীরা। নীলফামারী থেকে শাকির হোসেন বাদল ও কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর 12টা 10 মিনিট 74 জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সরাসরি ফ্লাইট সংযুক্ত করার মধ্য দিয়ে দেশীয় পর্যটন বিকাশে নতুন দিগন্তের উন্মোচন হলো। এতে খুশি কক্সবাজারগামী পর্যটক সহ যাত্রীরা। সৈয়দপুর থেকে কক্সবাজার যাই কমপক্ষে আমাদেরকে 18-19 ঘন্টা জার্নি করতে হয়, সেক্ষেত্রে বিমানে গেলে অবশ্যই 1-1.5 ঘন্টায় আমরা চলে যেতে পারবো। সৈয়দপুর তথা উত্তর অঞ্চলবাসীর স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে, এজন্য আমি আনন্দিত। সৈয়দপুর কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী। শুধু বিমান নয়, রেলে করে এই অঞ্চলের মানুষ যাতে সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে। আগামী বছর ডিসেম্বর নাগাদ আমরা রেলে এই সৈয়দপুরকে কক্সবাজারের সঙ্গে সংযোগ আমরা দিতে পারবো। 1 ঘন্টা 20 মিনিটের যাত্রা শেষে -8 মডেলের বিমানটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। খুবই ভালো লাগলো যে সরাসরি অল্প সময়ে আমরা কক্সবাজার আসতে পারলাম। বাই এয়ারে এসেছি, সময়ের ব্যবধানের কারণে যাতে আমি খুব সুন্দর করে উপভোগ করতে পারি কক্সবাজারটাকে। পর্যটন ও বিমানকে এগিয়ে নিতেই সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইট চালু করা হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আমরা চাই কক্সবাজারে সারা বাংলাদেশের পর্যটক আসুক, বাংলাদেশের বাইরেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসার। সপ্তাহে 2 দিন এই রুটে বিমান চলাচল করবে। প্রতি বৃহস্পতিবার সকাল 9টা 20 মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর 1টা 25 মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে বিমান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে শিগগিরই চালু হচ্ছে ঢাকা তাশখন্দ সরাসরি বিমান চলাচল। প্রাথমিকভাবে কোড শেয়ারিংয়ের মাধ্যমে দিল্লিতে ট্রানজিট দিয়ে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান ও উজবেক এয়ারওয়েজ। রাজধানীর আগারগাঁয়ের বিডা কার্যালয়ে এক সভায় তথ্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গেল 1 দশকে বহরে বেশ কিছু নতুন এয়ারক্রাফট যোগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্দেশ্য স্বল্প দূরত্বের নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিমানের আর্থিক সংকট দূর করা। সেই ধারাবাহিকতায় বিমান এবার পাখা মেলতে যাচ্ছে প্রায় 20 বছর ধরে বন্ধ থাকা রুট উজবেকিস্তানে। শিগগিরই এই রুটে যাত্রী পরিবহন শুরু করবে বিমান। প্রাথমিকভাবে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত বিমানের ফ্লাইট, এরপর কোড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রীরা দিল্লি থেকে পৌঁছাবেন দেশটির রাজধানী তাশখন্দে। ঢাকা থেকে যদি কেউ তাশখন্দ যেতে চায় তাহলে ওয়ায়া দিল্লি এটা কোড শেয়ার। এটা দ্বিতীয় ধাপে আমরা যেটা করতে চাই সেটা হলো যে যখন ট্রাফিকটা বাড়লো তখন আমরা সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করব।
গেল সেপ্টেম্বরে এক সপ্তাহের উজবেকিস্তান সফরের ফলো আপ নিয়ে আয়োজিত সভায় দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। কম্প্রেসরের একটি প্ল্যান্ট ওখানে করতে বলতেছেন, ওই প্ল্যান্ট থেকে প্রোডাকশন করলে ওইটা ওনারা লোকালি বা ওই দেশ থেকে এক্সপোর্ট, ওইটা ওনাদের দায়িত্ব। ল্যান্ড যেটা তারা ফ্রি দিচ্ছে, 10 বছর পর ল্যান্ডের স্ট্যাটাসটা কি হবে সেটা আমাদের কাছে ক্লিয়ার দরকার আছে। উজবেকে ইনভেস্ট করলে অবশ্যই ওখান থেকে গোটা ইউরোপে একটি সিআইএস কান্ট্রিতে একটি এক্সপোর্ট করা যাবে। এ সময় উপদেষ্টা জানান মজুদ কমে আসায় ভবিষ্যতে শিল্প কারখানায় গ্যাস সরবরাহে তৈরি হতে পারে সংকট, তাই এখনই ভাবতে হচ্ছে বিকল্প। ওদের যে অনেক গ্যাস আছে সেটা আমাদের কাজে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমাদেরকে একটু পরীক্ষা করতে হবে। আসছে নভেম্বরেই উজবেকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে ঢাকায় কনসুলেট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াও হতে পারে নতুন বাণিজ্য চুক্তি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাগামহীন ভোগ্যপণ্যের বাজার, সরকারে বেঁধে দেয়া দরের চেয়ে কেজিতে 8 টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি, বাড়ছে তেল পেঁয়াজের দামও, টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইন। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে এবার প্লট দুর্নীতির মামলা দুদকের। উত্তরায় ভাইয়ের নামে বরাদ্দ দেখিয়ে 7 কোটি টাকা অবৈধ অর্জন। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।